ক্রিশ্চিয়ানো রোনালদো যখন 6 মিনিটে এবারের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে প্রথম গোলটি করলেন, তখন বোধহয় CR7 ফ্যানরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তাকিয়েছিলেন কখন পরের গোলটি হবে। 17 মিনিটে মেন্ডিস আরেকটি গোল করলেন এবং ঠিক 39 মিনিটে গিয়ে রোনালদো আরও একটি গোল করলেন। তবে তখন সবার আশা ছিল, ইস যদি CR7 হ্যাটট্রিকটা করতে পারতো। যাই হোক, তবুও উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল 5-0 এগিয়ে গেল, জয়লাভ করলো। কিন্তু অন্যদিকে যদি ইংল্যান্ড এবং ঘানার দিকে তাকাই, প্রবলেমটা ইংল্যান্ডের কোথায় ছিল? এত দুর্দান্ত টিম ঘানা, খুব ভালো ডিফেন্স ছিল তাদের, অন্যদিকে কিন্তু অ্যাটাকিংয়ে কি একটু দুর্বলতা ছিল ইংল্যান্ডের? এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, আমার সঙ্গে যিনি আছেন তিনিই উত্তর দেবেন, কারণ 0-0 গোলে ড্র হয়েছে ইংল্যান্ড এবং ঘানার ম্যাচটি। বাকি ম্যাচ নিয়েও কথা হবে দর্শক, সবাইকে ওয়েলকাম করছি TBS ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি মো। আমার সঙ্গে রয়েছেন ফুটবলার তপু বর্মন। কেমন আছেন? জি ভালো। পর্তুগাল দিয়ে শুরু করি। একটা আক্ষেপ ছিল যে দলটি এবারে হট ফেভারিট, হয়তো বিশ্বকাপ জিততে পারে। সেই দলটি যখন প্রথম ম্যাচটা এমন একটা ফলাফল আমাদেরকে দিয়েছে, তখন হতাশার শেষ ছিল না এবং সবাই অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে CR7কে। কি মনে হয়, সে কি আসলে সমালোচনার সঠিক জবাব দিতে পেরেছে, নাকি আরো কিছু দেয়া দরকার ছিল? না, আসলে অ্যাজ এ প্লেয়ার আমার মনে হয় যে সমালোচনার জবাব অ্যাজ এ প্লেয়াররা দিতে পারে শুধু মাঠেই, যেটা কিনা রোনালদো, মেসি, এটা আসলে আমরা সবসময় দেখে আসছি। ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের স্টেজে এই জায়গায় আপনার একটু প্রবলেম হতে পারে, অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে, এবং তাদের সাথে যে ডিআর কঙ্গো খেলেছেন টোটালি ডিফেন্সিভ মোডে খেলেছেন, তো সেই ক্ষেত্রে আসলে পর্তুগালের জন্য সেই ম্যাচটা ডিফিকাল্ট হচ্ছিল, কিন্তু তারা আসলে ঘুরে দাঁড়িয়েছেন। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে আসলে রোনালদো গোল করবে, তার সাথে পর্তুগাল একটা বড় মার্জিনে জিতবে, এটা আমি সব জায়গায় বলেছি। আসলে এখন ঘটনাটা আপনার ধরেন একটা অন গোল করেছেন উজবেক, আর তারা 4টা গোল করেছে, রোনালদো 2টা, নোনো ম্যান্ডেস আর হলো আপনার লিও। তো এটা কিন্তু আসলে তাদের দলের জন্য খুবই একটা পজিটিভ ব্যাপার, কারণ এতগুলো প্লেয়ার গোল করেছে। এখন আপনার ধরো নেক্সট ম্যাচ যখন তারা খেলতে যাবে, তাদের মানসিকতাটা কিন্তু এখন একটু আপ হয়েছে, যেটা কিনা ডাউন ছিল ফার্স্ট ম্যাচের পর। আসলে সমগ্র বিশ্ব আমি বলবো যেভাবে ক্রিটিসিজম করেছে রোনালদোকে, আসলে সে মুখ্য একটা সময়ের অপেক্ষায় ছিল, যেটা কিনা গতকালকে ছিল। আসলে 2 গোল করার পরে কিন্তু রোনালদো ইজ ব্যাক, যেটা কিনা আমরা জানি। আসলে সে মানসিকভাবে সবসময় রেডি থাকে, প্রস্তুত থাকে, কিন্তু সামহাও ধরেন কারো দিন থাকে কারো দিন থাকে না ডিউরিং ম্যাচ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা ব্যাড ডে যেতেই পারে একটা বড় টিমের, এটা আমার মনে হয় না কোনো প্রবলেম। কিন্তু তারা ডে বাই ডে আমার মনে হয় আরো ভালো করবে, কারণ তারা একটা জয়ের ফ্লোতে আসছে, এটা খুবই ভালো ব্যাপার। এই যে জয়ের ফ্লোতে যে এলো, গত ম্যাচের জয়টা, এখন কি মনে হচ্ছে পর্তুগাল কতটা ফেভারিট? প্রথম ম্যাচে আমরা সবাই হতাশ হয়েছি। আসলে পর্তুগাল যখন আপনার এই টিমটাকে গঠন করে, স্পেশালি মার্টিনেস কোচ, এই টিমে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট, স্পেশালি মিডফিল্ড জোন, নাভাস, বিতিনা, তার সাথে ব্রুনো ফার্নান্দেস, যারা কিনা ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার রাইট নাও। তো সেই ক্ষেত্রে আসলে তাদের ডিফেন্স লাইন অনেক শক্ত। কালকে দিয়াস খেলেছে, রবিন দিয়াস, আসলে যে কিনা ম্যান সিটির ক্যাপ্টেন। তো এরকম একজন প্লেয়ার যখন আপনার সেন্টার লাইনে থাকবে, তার মানে একটা লিডার। তো ওই ক্ষেত্রে আমি বলবো নোনো মেন্ডেস, যে কিনা লেফট ব্যাক হয়ে কালকে ফ্রি কিকে গোল দিল। আসলে তাদের যদি স্কোয়াডটা হিসাব করেন, অন্যদের থেকে তারা অনেক পজিশন দিয়ে আগায় আছে। তো আমি সেক্ষেত্রে বলবো যে পর্তুগাল, যখনই আমরা সবসময় বলতাম যে পর্তুগাল হয়তো এবার সেমিফাইনালিস্ট বা ফাইনালে যাওয়ার মতো টিম, এখন আমরা 2 ম্যাচ বা 1 ম্যাচ তাদের খেলা দেখে বিবেচনা করতে পারবো না, কিন্তু রাইট নাও তাদের একটা ভালো পজিশনে, তাদের এখন আমি বলবো যে মানসিকভাবে তারা একটা ভালো পজিশনে আছেন, এবং সেইখান থেকে আসলে ডে বাই ডে ধরেন নেক্সট ম্যাচ, থার্ড ম্যাচটা আরও হয়তো বা ভালো করবে সেই আশায় আমরা করছি। কিন্তু তাদের একটা যেই পরিকল্পনাটা এবার আমরা দেখলাম ম্যাচে, এটা যদি কন্টিনিউ করতে পারে তাদের ফিউচার খুব ভালো। প্রথম ম্যাচে আমরা লক্ষ্য করেছি যে রোনালদো নিচে নামছেন না রিবক্স থেকে, এবং অন্য প্লেয়ারদের সঙ্গে তার বোধহয় কমিউনিকেশনের একটা গ্যাপ আছে, মানে এটা মানসিক কিনা আমরা ঠিক জানি না। সো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। না, আসলে রোনালদো, প্রথমত আমি বলতে চাই রোনালদোর যে এজ এখন 41 ইয়ার্স ওল্ড, তা আসলে তার এগেনস্টে সচরাচর আমরা দেখছি যে 24 কিংবা 25-26 বছরের ডিফেন্ডাররা খেলছেন। আসলে তাদের যেই মানে ডিউরিং ম্যাচে তাদের যে রানিং অ্যাবিলিটি বা কন্ডিশন থাকবে, সেটা কিন্তু রোনালদোর এখন নাই। এটা হলো এক। আরেকটা ব্যাপার হলো, এখন পর্তুগালের যে মিডফিল্ডাররা আছে, দে আর ভেরি কুইক অ্যান্ড ফাস্ট।
তো এখন সেই ক্ষেত্রে যখনই তারা বল পাচ্ছে, রোনালদো যে স্পেসটা নেওয়া দরকার আর কি, ভেরি কুইক, সেটা সে ক্রিয়েট করতে পারছে না। এটা এক। দুই, এখন ঘটনা হয়েছে রোনালদোকে আমরা এখন যেভাবে দেখছি আসলে রোনালদো তো এটা না। আপনি যদি 5 বছর আগে, 6, 7, 10 বছর আগে রোনালদো কি ছিল, এখন একটা এজের ব্যাপার। এটা আমার মনে হয় যে টিমের প্রত্যেকটি প্লেয়ারের মাথায় রাখতে হবে এবং তাকে হেল্প করা উচিত। এটা হলো একদম রিয়েল ব্যাপার। এখন যদি রোনালদোকে হেল্প না করে, লাইক মেসি, যেভাবে আর্জেন্টিনা যেভাবে মেসিকে হেল্প করে, ইচ এন্ড এভরি প্লেয়ার, ইভেন দো বেঞ্চে যারা থাকে তারাও। সো এটা আমার কাছে মনে একটু মিসিং পর্তুগালে। হ্যাঁ, ট্রু, দ্যাটস ট্রু। মেন্ডিস গোলটি করার পর হাত দিয়ে যেন মাথায় কি দেখাচ্ছিলেন, ওইটা নিয়ে আপনার কি মন্তব্য? রোনালদো, হ্যাঁ, আসলে সচরাচর আমরা ওই সব সিচুয়েশনে দেখি রোনালদোই নেয় ফ্রি কিকটা। এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় নোনো মেন্ডিস মনে হয় বলেছে যে ক্যান আই টেক, মেবি, হয়তো বা তারা প্র্যাকটিসও এরকম করেছে যে রোনালদো, সবাই জানে রোনালদো মারবে, কিন্তু রোনালদো নেইমারের নোনো মেন্ডেস মেরেছে। এটা কিন্তু গোলকিপারের জন্য ভেরি ডিফিকাল্ট, কারণ কিন্তু জানে না যে সে কিক কোন দিকে যাবে। এক্স্যাক্টলি। এখন ঘটনা হয়েছে আমি অ্যাজ এ পার্সোনালি কালকে যে সময় ফ্রি কিকে গোল হলো, আমি ভেবেছি যে রোনালদোই নিবে, এটা আমরা সবাই ভাবছিলাম, তাই না? তো ওই সিচুয়েশনে কিন্তু নোনো মেন্ডেস আসলে রাইট সাইড থেকে লেফট ফুটে মারে। গোলকিপার কিন্তু দেখবেন যে গোলকিপার এই সিচুয়েশনে যাওয়ার পরে বলটা যখন এদিক দিয়ে চলে যায়, সে আর এটাকে ক্যাচ করতে পারে নাই। এটাই ছিল তাদের একটা প্ল্যান, একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ। যাই হোক, আমি পরের ম্যাচে চলে যাব, ইংল্যান্ড ভার্সেস ঘানা। সো 0-0 ড্র। প্রবলেমটা ছিল কোথায় ইংল্যান্ডের জন্য? না, ইংল্যান্ড আসলে কালকে টোটালি ডমিনেট করে খেলেছেন এবং তাদের যদি বল পজিশন দেখেন 78% বল পজিশন, সেইখানে 22 পজিশন হলো আপনার গানার। আর শট মেরেছে 19টা, কিন্তু অন টার্গেটে ছিল 4টা ইংল্যান্ডের। আর তারা আই থিঙ্ক শট মেরেছে 4টা না 5টা, 2টা অন টার্গেটে ছিল। দ্যাট মিনস এইসব টিমের এগেনস্ট আপনি যখন খেলবেন, কিন্তু আমি বলবো যে একটু লাকও খারাপ ছিল, একটা বল ক্রস বারে লাগে যেটা কিনা আসলে গোল হওয়ার তারপরের সিচুয়েশনে হ্যারিকেন বলটা শুট করে আপনার 6-এর বক্সের সামনেতে, বলটা উপর দিয়ে চলে যায়। আমি বলবো যে ওই যেটা শুরুতে বললাম যে দিন হয়তো বা ফেভার করে না, তো সেই ক্ষেত্রে আমি বলবো ইংল্যান্ড যে ফুটবলটা খেলেছে একদম মানে ট্রিমেন্ডাস। তারা একদম ফুল ডমিনেট করেছে ঘানাকে। আর ঘানার একটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা ডিপ ডিফেন্ডিং করব, প্লাস যখন আমরা আমাদের হাফে বল উইন করব, আমরা জাস্ট কাউন্টার অ্যাটাকে তাদেরকে হার্ট করার চেষ্টা করব। তাদের কিন্তু প্ল্যান সাকসেস হয়ে যাচ্ছিল, প্রায় 2-3টা সুযোগ আপনার পেয়ে গেছিল ঘানা, কিন্তু গোলকিপার এবং ডিফেন্ডাররা দে ডিড গুড জব। এর জন্য ম্যাচটা টিকে ছিল ইংল্যান্ড, না হলে ম্যাচটা হেরে যেত। ইংল্যান্ডের আক্রমণ নাকি ঘানার ডিফেন্স, কোনটা বেশি পাওয়ারফুল ছিল? এইভাবে বলতে বলি। ফর মি, যেহেতু গোল করতে পারে না ইংল্যান্ড, আমি বলবো যে অ্যাজ এ টিম ডিফেন্ডিং ঘানা বেটার ছিল। এবং ঘানা আসলে আমরা জানি যে আফ্রিকান নেশন টিম যারাই আছে একদম ধরেন হার্ড অ্যান্ড সোল্ড, এবং তাদের যে ফিজিক্যালিটি অ্যাপ্রোচ, এটা কিন্তু ইচ অ্যান্ড এভরি ম্যাচে আমরা দেখতে পাই, এবং তারা কিন্তু সেটাই দেখিয়েছেন। এবং ইংল্যান্ডের যদি ফরওয়ার্ড লাইন হিসাব করেন, আপনার রাশফোর্ড, হ্যারিকেন, বিলিংহাম এবং ডাকলান রাইস, যে কিনা পিছন দিকে অলওয়েজ অ্যাটাকে জয়েন করে, তাদেরকে আটকায় দেওয়া মানে অন্য লেভেলের ডিফেন্ডিং করেছে। কি মনে হয় থমাস টুখেলের কি কিছু পরিবর্তন আনা উচিত? আসলে থমাস টুখেলের আসলে এই সিচুয়েশনে পরিবর্তন আমার মনে হয় না আনা উচিত, কারণ তার হাতে বেঞ্চে যারা আছে মানে আউটস্ট্যান্ডিং প্লেয়ার। আপনি যদি হিসাব করেন তাদের যেই বেঞ্চে প্লেয়ার আছে, তারা একটা ওয়ার্ল্ড কাপ টিম করতে পারবে ওই প্লেয়ারদের দিয়ে, শুধু তাদেরকে দিয়ে। তো দ্যাট মিনস আপনার যদি আপনার বেঞ্চ এত স্ট্রং থাকে, একটা জিনিস আমার চোখে পড়েছে যেটা কিনা এই সিচুয়েশনে যখন আপনি গোল পাচ্ছেন না, ওই সিচুয়েশনে কাদেরকে ইউজ করা উচিত, ওইটা যদি সে টেকনিক্যালি ভাবে, ধরেন সাকাকে নামানো হয়েছে, রাশফোর্ডকে নামানো হয়েছে, তারা কিন্তু বেস্ট প্লেয়ার, এবং এগুলো যে চেঞ্জিংটা এটা কিন্তু ভালো ছিল। এখন ঘটনা হয়েছে সেখানে গানার কথা বারবার চলে আসে, গানা অ্যাজ এ ডিফেন্ডিং খুব ভালো করেছে। এখন আমার মনে হয় আমরা যেভাবে আপনার ইংল্যান্ডকে দেখেছি, ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়েছেন, হারানোর পরে আমাদের এক্সপেকটেশন তাদের কাছ থেকে বেশি ছিল। আমি কালকে প্রেডিকশন দিয়েছি 3-0 গোলে জিতবে ইংল্যান্ড, কিন্তু গোললেস ড্র। আমার প্রেডিকশন রাইট হয়েছে। মানে ইংল্যান্ডের ব্যাপারে না, আপনার পর্তুগাল উজবেকিস্তান আমি লিখেছিলাম ফেসবুকে যে
আমার মনে হচ্ছে পর্তুগালের 5-0 আজকে জেতা উচিত। তো জেতা সবাই তো উচিত। আমাকে গালি দিয়ে একদম একদম বাজে অবস্থা। পরে যখন আমি শেষ করে একটা ভিডিও পোস্ট করলাম তখন সবাই এসে বলছে না 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 না, হ্যাঁ You're right, you're You are right. right. যাই হোক, ইংল্যান্ড ঘানার প্রসঙ্গে থাকলেও আমার কাছে মনে হয় ইংল্যান্ড এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট। রাইট রাইট। তো সেখানে কিন্তু কোনো সন্দেহ নেই, বাট ওই জায়গা থেকে যারা ইংল্যান্ডের ফ্যান রয়েছে তারা কিন্তু ভাবছিল যে ঘানার সাথে অন্তত 2-0 গোলে হলো বা 3-0 আপনি যেটা বললেন তাদের জয়লাভ করা উচিত, বাট সেটা একটা বড় প্রবলেম ছিল। আসলে অ্যাজ এ ফ্যান হিসাবে যদি আমি বলি ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ইংল্যান্ডকে আসলে ইংল্যান্ডের ফ্যানরা এরকম ভাবে দেখতে চায় না। কারণ আমরা কিন্তু সবসময় দেখেছি ওয়ার্ল্ড কাপে যখন ইংল্যান্ড টিম আসে হট ফেভারিট হয়ে আসে এবং তাদের মিডিয়া যেই মানে এক্সপোজার থাকে এটা কিন্তু এবার মিসিং। আই ডোন্ট নো কেন, কিন্তু এটা আমার কাছে মনে হয় খুবই পজিটিভ একটা ব্যাপার হতে পারে, বা হয়তো পরের 32-তে গিয়ে হয়তো সেটা আবার দেখা যেতে পারে। কিন্তু ইংল্যান্ড আসলে যে টিম তারা আসলে যখনই খেলবে যার সাথে খেলবে তাদের আধিপত্যটা আমরা দেখতে পারবো 100%। একেবারে তাই। ক্রোয়েশিয়া এবং পানামা 1-0, এখানেও আমি খুব দুঃখ পেয়েছি এই ম্যাচটাতে যে পানামার কাছে 1-0 বলে ক্রোয়েশিয়া আরো বেটার হওয়া উচিত ছিল হয়তোবা। ক্রোয়েশিয়া আসলে আপনি গোলটা পেয়েছে সেকেন্ড হাফে, একটা রাইট সাইড থেকে ক্রস আসে, যে প্লেয়ারটা গোল করছে তাকে চেঞ্জিং প্লেয়ার নামানো হয়েছিল, কিন্তু সে যে ক্লিক করে দিয়েছে তার গোলে ক্রোয়েশিয়া জিতে কিন্তু এখন পর্যন্ত টিকে আছে এই গ্রুপে। এখন পানামা একটা সময় আমার কাছে মনে হয়েছে যে ভালো খেলছেন এবং তাদের মানে হয়তোবা তাহলে কি এমন বলতে পারি যে অভিজ্ঞতার কারণে এই ম্যাচ জিতলো ক্রোয়েশিয়া? অভিজ্ঞতার কারণে ম্যাচটা জিতেছেন এবং তার সাথে আপনার পানামাকে আমি বলবো যে দে মিসলি চান্স, ভেরি ইজি চান্স পেয়েছে তারা এবং তাদের অ্যাটাকিং অ্যাপ্রোচ ভালো ছিল ক্রোয়েশিয়া থেকে এবং তারা ক্রিয়েটও করেছে বেশি, কিন্তু তারা আসলে ফিনিশ করতে পারে না, যেটা আসলে বড় প্রবলেম ওভার দ্য ওয়ার্ল্ড। অনেক দেশেরই এই প্রবলেমটা আছে, গোলমাওতে যে গোল করতে পারে না, যেটা কিনা আসলে ভেরি নিডেড। আপনি লাইক রোনালদো, মেসি, ওরা 50-50 চান্সকে 100% করে কনভার্ট করে গোল পাচ্ছে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা যে টিমটা ভালো করতে পারবে, ওই এমবাপের কথা বলেন, মানে আউটস্ট্যান্ডিং ট্রিমেন্ডাস গোল করতেছে, মাথা নষ্ট। এখন ঘটনা হয়েছে যে এরকম টাইপের প্লেয়ার প্রয়োজন, কিন্তু আসলে এটা তো ভ্যারি করে দেশের হিসাবে, আসলে কোন দেশে কোন লেভেলের প্লেয়াররা বের হচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করে। এখন নাম্বার 9 যেরকম হালান, নরওয়েকে একাই টেনে নিচ্ছে, ও মাই গড, মাথা সেটা আরেকজন নষ্ট। এখন ঘটনা হয়েছে এই হালানের টিমের যে সতীর্থ প্লেয়ার আছে তারা কিন্তু হালানকেই অনেক ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হালানের অ্যাডভান্টেজ হলো ধরেন অনেক লম্বা, তার সাথে অনেক পেজ আছে, তার সাথে বডি অনেক স্ট্রং। তো ওই ক্ষেত্রে পানামার ওরকম টাইপের প্লেয়ার ছিল না যে কিনা একদম ফিক্সড জাস্ট খালি গোল করবে, ওইটাই মিসিং ছিল। এর জন্য না হলে আপনি ম্যাচটা হেরে যেতে পারতেন। লুকা মদ্রিচের সেই পুরনো ধার কি দেখা গেছে গত ম্যাচে? কি মনে হয়? আসলে লুকা মদ্রিচের গতকালকে ম্যাচ 200 ম্যাচ খেলে ফেলেছেন সে ক্রোয়েশিয়ার হয়ে, মেসির পরে এসে। আসলে এটা কিন্তু মানে একটা অ্যাজ এ প্লেয়ার আপনি যদি ইন্ডিভিজুয়াল হিসাব করেন, দ্যাট মিনস ভেরি স্পেশাল ফিলিং, দেশের হয়ে 200 ম্যাচ খেলা। তো আমি বলবো যে তারও কিন্তু এজ হয়েছে 40 ইয়ার্স ওল্ড। এখন ঘটনা হয়েছে লুকা মদ্রিচ 2022 সালে যে লেভেলের ফুটবলটা খেলেছে এবং যেই এফোর্টটা ছিল তার, হয়তো সেখান থেকে একটু মিসিং, বাট হি ইজ দ্য গায় যে কিনা ক্রোয়েশিয়াকে লিডারশিপ হিসাবে মানে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। এবং তার যদি ক্যারিয়ার দেখেন, তার যদি লেগেসি দেখেন, এবং সে ব্যালন ডিয়ার জিতেছেন। আসলে একজন প্লেয়ার মানে আমার মনে হয় না ওয়ার্ল্ড কাপ ছাড়া আর কিছু পাওয়ার আছে। এখন জাস্ট খালি সেই জায়গাটায় মানে যখনই নামায় তাকে কোচ খালি তার দিকেই সবাই ফলো করবে এবং সে আসলে কি করে, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রোয়েশিয়ার জন্য। একেবারেই তাই। গ্রুপে ক্রোয়েশিয়ার নকআউট করার সম্ভাবনা কতটা রয়েছে? না, এখনো তো চান্স আছে, তারা অলরেডি 3 পয়েন্ট আছে তাদের গ্রুপের। পানামা হলো লাস্ট, গ্রুপ অফ দ্য লাস্টের আছে। এখন ঘটনা হয়েছে আমরা যেটা জানি যে রাউন্ড অফ 32-তে আপনার যারা থার্ড বেস্ট তারা কিন্তু 8টা টিম যাবে। তার মানে আপনার যারা থার্ড বেস্ট তাদের কিন্তু একটা সুযোগ রয়েই গেছে। তো এখন তার মধ্যে আরেকটা করে ম্যাচ বাকি আছে। তো ক্রোয়েশিয়া, আই থিঙ্ক ক্রোয়েশিয়া গানার ম্যাচ আছে, তো সেইখানে কিন্তু আপনার ক্রোয়েশিয়ার একটা ভালো সুযোগ আছে। যদি ড্র করে তারা রাউন্ড অফ 32-তে 100% যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্রোয়েশিয়ার ভালো চান্স আছে। এই গ্রুপটা কিন্তু আমার মনে হয় যে একটু মানে টাইট হয়ে গেল এই যে ম্যাচটা ড্র হওয়ার কারণে গানা এবং ইংল্যান্ডের। তো এখন ধরেন 3-4-4,
কিন্তু পানামা অলরেডি আউট, হ্যাঁ। গন। তো সেই ক্ষেত্রে আমি বলবো পানামা এবং ইংল্যান্ডের লাস্ট ম্যাচ, গানা আর ক্রোয়েশিয়ার হলো লাস্ট ম্যাচ। তো ওই ম্যাচ দুইটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আসলে Okay, কে থ্রো okay. করবে। আমার মনে হয় ইংল্যান্ড ফেভারিট এই গ্রুপ থেকে, Definitely ইংল্যান্ড থ্রো নিঃসন্দেহে। করবে। এখন সেকেন্ড কে হবে, গানা নাকি ক্রোয়েশিয়া, ওইটাই আর কি। কঠিন ব্যাপার আসলে, হ্যাঁ। বোঝা যাচ্ছে না। কলম্বিয়া এবং ডিআর কঙ্গো, সেখানেও 1-0 ব্যবধানে জিতেছে কলম্বিয়া। কলম্বিয়ার যে পরিমাণ পারফরমেন্স তারা অতদিন দেখিয়েছে, মানে ভালো ছিল কি মনে হয়? না, আসলে ডিআর কঙ্গো অ্যাজ এ টিম একটা স্ট্রেংথ তাদের আছে, সেটা হলো আপনার ডিফেন্ডিং। তাদের ডিফেন্ডার এবং আরেকটা তাদের গোলকিপারও কিন্তু হ্যাঁ, অন্যরকম, মানে হ্যাঁ। খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। যেটা আসলে ম্যান অফ দ্য ম্যাচ মেবি হয়েছেন গোলকিপার। তো আসলে ঘটনা হয়েছে, কলম্বিয়া এরকম একটা টিম, তারা ওয়ার্ল্ড কাপে প্রতি বছর প্রতিটা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে এবং তাদের যদি আপনি বলেন তাদের যে প্লেয়ারটা গোল করেছে আপনি শুনলে অবাক হবেন, রাইট ব্যাক, যেটা উইনিং গোল ডিফেন্স থেকে যে সে গোল করে আসছে। দ্যাট মিনস আপনার তাদের টিমের যদি স্ট্রেংথ বলেন, আমার ওভারঅল মনে হচ্ছে যে অনেক ভালো। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের যে লুইস ডিয়াস, যে কিনা লেফট উইংয়ে খেলে, তাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বায়ার্ন মিউনিখে খেলে, আসলে তার দিকেই আমার কাছে মনে হয় কলম্বিয়া তাকিয়েছিল এবং সে লাস্ট ম্যাচেও গোল করেছে, এই ম্যাচে না, তার আগের ম্যাচে। তো ওভারঅল কলম্বিয়া আসলে ডিজার্ভিং উইন, কিন্তু গোল মার্জিন যদি বলতে বলেন, আমি বলবো ডিআর কঙ্গো আসলে সবসময় ডিফেন্সিভলি খুব ভালো করে এবং সেই ক্ষেত্রে মনে হয় গোলগুলো বেশি হয় না, কিন্তু তার এখন গ্রুপের টপে 6 পয়েন্ট। চলে আসি আজকের দিনের ম্যাচে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ভোর রাত 4টায় শুরু হবে, মানে ভোর অলমোস্ট ভোর, যাই হোক, সে 4টায় শুরু হবে ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচ। স্কটল্যান্ড, হ্যাঁ, সো ব্রাজিল এখনো গ্রুপ পজিশনে 1-এ রয়েছে, স্কটল্যান্ড রয়েছে তৃতীয় পজিশনে, বাট বলা যায় না আজকের ম্যাচে কি হবে। সো ব্রাজিলের শক্তিমত্তা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে কুনিয়া 2টো গোল করেছে, ভিনি 1টা গোল করেছে এবং সবকিছু মিলিয়ে রাফিনা হয়তো খেলতে পারবে না ইনজুরির কারণে, হয়তো নেইমার নামতে পারে, এটা আমরা এখনো জানি না। সো কি বলবেন? প্রথমত আমি ধরেন খারাপ দিয়ে শুরু করি। শিওর। ফর ব্রাজিল টিম, রাফিনা ওয়ান অফ দ্য কি প্লেয়ার রাইট নাও। এখন তার মিসিংটা ব্রাজিলের দলের জন্য আসলে একটু অ্যানচেলোত্তির একটু টেনশনের কারণ অ্যাজ এ কোচ আপনার ফার্স্ট চয়েস প্লেয়ার, যে কিনা এখন ওয়ার্ল্ড ফুটবলে একটা নাম, রাফিনা, এটা কিন্তু এত পরিচিত লাভ করেছে সে আসলে বার্সেলোনায় যাওয়ার পরে। কিন্তু তার মতো প্লেয়ার, ইনজুরি পার্ট অফ দ্য গেম, এটা ইনজুরি আসতেই পারে, কিন্তু এরকম স্টেজে ইনজুরি হওয়াটা ব্রাজিলের জন্য একটু দুঃসংবাদ। কিন্তু এখন সেই পজিশনে কাকে ইউজ করবে, এটা কিন্তু একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে লুইস হ্যানরিক একটা প্লেয়ার, যে কিনা প্রতিটা ম্যাচে নামিয়েছেন অ্যানচেলোত্তি, আরেকটা আছিল এনরিক। আমার মনে হয় হ্যানরিককে নামানো হবে এবং যেই ফরমেশনে খেলেছেন তারা সবাই আই থিঙ্ক খেলতে পারে। কিন্তু এখন কোনিয়ার যে পারফরমেন্স আমরা দেখেছি আসলে লাস্ট 2টা ম্যাচ ওয়ার্ল্ড কাপে, সে কিন্তু আসলে আমার মনে হয় যে জব ডান। রাইট। এবং বিনির কথা তো এক্সট্রা ভাবে বলতে হয়। আসলে বিনি যেইভাবে ফুটবলটা খেলছে আসলে ওয়ার্ল্ড কাপে, তার যেই অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি আমরা সবাই জানি। আমার মনে হয় এবার নতুনভাবে ভিনিসিয়াস জুনিয়রকে সারা বিশ্ব চিনবে নতুনভাবে ওয়ার্ল্ড কাপের স্টেজে। আপনি যেই পারফর্মটা আমরা দেখেছি যে হামেস রড্রিগেজ, যে কিনা কলম্বিয়ার 2014 সালে 4টা-5টা গোল করেছিল, করার পরে রিয়াল মাদ্রিদ সব বড় বড় ক্লাব তার জন্য ওয়েট করছে। কিন্তু ভিনি তো অলরেডি বড় ক্লাবে খেলে, কিন্তু এটা জাস্ট অ্যাজ এ ব্রাজিলিয়ান প্লেয়ার, যে নেইমার আফটার নেইমার বা নেইমার এখন পর্যন্ত আছে, রোনালদিনহো, ওদের পরে একটা প্লেয়ার যে কিনা আপনার ওই লেভেলের প্লেয়ার, তাকে ওইভাবে শো করতে পারবে। এখন ঘটনা হয়েছে, নেইমারকে আমি কালকে দেখেছি টিমের সাথে ট্রেনিং করতে। আসলে নেইমার অ্যাজ এ ম্যাচ ফিট এবং প্র্যাকটিসের জন্য ফিট, দুইটা কিন্তু ডিফারেন্ট। আপনি প্র্যাকটিসে ফিট থাকলে কিন্তু ম্যাচ, সে 2 বছর ধরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই ব্রাজিলের সাথে, এটা কিন্তু একটা টেনশনের ব্যাপার। এবং সে নামার পরে আসলে কতটুক পর্যন্ত খেলতে পারবে, এটাও কিন্তু একটা ক্যালকুলেটিভ ব্যাপার। এখন অ্যানচেলোত্তি তাকে কি 11-এ খেলাবে নাকি সেকেন্ড হাফের নামাবে, এই জিনিসটা কিন্তু কোচের ডিসিশন। এখন ঘটনা হয়েছে, ধরেন পাকোয়েতা যেহেতু নাম্বার 10 পজিশনে খেলছে, সে কিন্তু লাস্ট ম্যাচে খুব ভালো করেছেন, ইভেন তো সে একটা অ্যাসিস্ট করেছেন। ওভারঅল যদি ব্রাজিল নিয়ে কথা তো অলরেডি বলছি, তারা আসলে লাস্ট ম্যাচটা খুবই ভালো করেছেন অ্যাজ এ ডিফেন্ডিংলি, কারণ ডিফেন্সের 4জন প্লেয়ার খুব সলিড ছিল, তার সাথে ক্যাসিমিরো এবং বোনো, তারা দুইজনও ভালো জব
ডান করেছে। এখন জাস্ট একটাই, ওই যেটা বললাম, রাফিনার পজিশনে কে খেলবে এবং নেইমার যদি টিমে আসে কোন পজিশনে কয়টা মানে কোন টাইমে তাকে নামানো হবে, এই জিনিসটা আর কি আমার খুবই দেখার ইচ্ছা। আচ্ছা, ওকে। অন্যদিকে তো স্কটল্যান্ডের প্রসঙ্গে যদি যাই, স্কটল্যান্ডের প্রথম ম্যাচ আমরা দেখেছি। স্কটল্যান্ডের শক্তিমত্তার জায়গাগুলো কোথায়, বা স্কটল্যান্ড যেহেতু প্রতিপক্ষ ব্রাজিল, নিশ্চয়ই সবকিছু মাথায় রেখেই তারা মাঠে নামবে। না, এটা স্কটল্যান্ডের জন্য কিন্তু আমার মনে হয় যে এই গ্রুপে টিকে থাকার জন্য এবং 32-তে যাওয়ার জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ তাদের জন্য। এবং তাদের ফরমেশন কিন্তু 3-5-2, 3 সেন্টার ব্যাক, 5টা হলো আপনার মিডফিল্ডে থাকবে, কিন্তু ওইখানে 2টা উইং ব্যাক, রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক, যারা কিনা অ্যাটাকেও জয়েন করবে, কিন্তু তাদের মনোযোগটা রাখবে হলো ডিফেন্সিভলি। 5টা ডিফেন্স হয়ে যাবে। তো আপনার যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি আপনি বলতে বলেন, তাদের ক্যাপ্টেন হলো রবসন, যে কিনা লিভারপুলের লিজেন্ড। তো তাদের টিমটা আমার ভালো লেগেছে, স্পেশালি মরক্কোর সাথে তারা যে অ্যাপ্রোচে খেলেছেন, ওটা অনেক অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলেছেন। কিন্তু মরক্কো, আমি বলবো যে আসলে ফুটবল ইজ নট লাকি গোল, কিন্তু আসলে তাদের যে প্লেয়ারটা গোল করেছে তার আসলে এখন আমার মনে হয় যে তার অ্যাবিলিটি এরকম, এর জন্য আপনার মরক্কোর সাথে 1 গোলে হেরে যায়। কিন্তু স্কটল্যান্ড অ্যাজ এ টিম দে আর ভেরি স্ট্রং, এবং তাদের কিছু প্লেয়ার আছে স্পেশালি ট্রানজিশন অ্যাটাকিং। যখন ধরেন ব্রাজিল থেকে বল পাবে, ওদের হাফে উইন করবে, কাউন্টার অ্যাটাকে দে আর ভেরি কুইক। ব্রাজিলের এখানে সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকে, দ্যাট মিনস লাইক মরক্কোর মতো গোল কনসিড করে ফেলবে। মরক্কো যেভাবে গোলটা করলো সেমভাবে গোল কনসিড করতে পারে। তো আমার মনে হয় যে ব্রাজিলের জন্য একটা মানে টাইট ম্যাচ ওয়েট করতেছে, যেটা কিনা আমি আমার মেধা থেকে বলতেছি ব্রাজিলের সেই ক্ষেত্রে অনেক বি কেয়ারফুল থাকতে হবে। কিন্তু ব্রাজিলেরও যখন সুযোগ পাবে, ব্রাজিল যেন গোলে কনভার্ট করতে পারে, না হলে ম্যাচটা টাইট হয়ে যাবে। কিন্তু স্কটল্যান্ড যদি এই ম্যাচ হারে, তাদের জন্য ডিফিকাল্ট টু গো 32। দর্শক, এই মুহূর্তে দেখে নিব ব্রাজিল এবং স্কটল্যান্ডের আজকের ম্যাচে দুটো টিমের লাইন আপ কি হতে পারে। এবারে চলে আসি কানাডা এবং সুইজারল্যান্ডের ম্যাচে। গ্রুপে কিন্তু পজিশনে কানাডা রয়েছে 1, অন্যদিকে সুইজারল্যান্ড 2 নম্বর পজিশন, এবং লাস্ট ম্যাচে কানাডা 6-0 জয়লাভ করেছে, অন্যদিকে সুইজারল্যান্ড জয়লাভ করেছে 4-1। তো আজকে আপনি কাদেরকে এগিয়ে রাখবেন? না, আসলে সুইজারল্যান্ড এবং কানাডার পজিশন এখন যে পজিশনে তারা আছে, তাদের জন্য ইটস ভেরি ক্লিয়ার টু গো 32। কিন্তু এই জায়গায় সুইজারল্যান্ড যদি হেরে যায় ফর এক্সাম্পল, তাহলে কিন্তু একটা ডিফিকাল্টি, কারণ বসনিয়া আবার কাতারের সাথে খেলবে। বসনিয়ার কিন্তু আপনার আই থিঙ্ক সুযোগ আছে যাওয়ার, কিন্তু এখন আপনার সুইজারল্যান্ডের আর কানাডার ম্যাচটা আমার কাছে মনে হয় না যে সুইজারল্যান্ড সেইখানে আসলে কানাডার সাথে পারবে, কারণ কানাডার দেশের মাটিতে খেলা। কানাডার আমরা লাস্ট ম্যাচও দেখেছি 6-0 গোলে জয়লাভ করেছে। এটা কিন্তু কানাডার জন্য আমার মনে হয় যে একটা সাপোর্টের যে একটা আমরা যেটা ফিল করি আসলে অ্যাডভান্টেজ থেকে যায়, এবং তার সাথে দেশে খেলা, তাদের একটা অন্য রকমের আমার মনে হয় এখন মাইন্ডসেট হয়ে গিয়েছে। এখন সুইজারল্যান্ড চাবে যে সেই ম্যাচটা যেন না হারতে চায় এবং না হারে, কারণ সুইজারল্যান্ড যদি না হারে, দ্যাট মিনস আপনার সুইজারল্যান্ডের জন্য রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো ওই ম্যাচটা আসলে একটু টাইট ম্যাচ হবে। সুইজারল্যান্ডের টিম আমার খুব ভালো লেগেছে, তাদের লাস্ট ম্যাচ বসনিয়ার সাথে খেলা, আসলে তারা তাদের সেরা ফুটবলটা খেলেছে। যদি ওই ম্যাচটা যদি হেরে যেত বা ড্র হইতো, তারা কিন্তু আসলে ভেরি ডিফিকাল্ট তাদের জন্য টিকে থাকাটা। এখন আসলে আমি সুইজারল্যান্ড কানাডাকে আগায় রাখবো, আর এখানে কাতার বসনিয়াকে আগায় রাখবো। দ্যাটস গ্রেট। দর্শক, আমরা দেখে নিব এই মুহূর্তে কানাডা এবং সুইজারল্যান্ডের ম্যাচে সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। আরও একটি ম্যাচ রয়েছে, ঠিক 4টায় শুরু হবে। আজকের দিনে অনেকগুলো ম্যাচ, 6টি ম্যাচ। সো মরক্কো এবং হাইটি, হাকিমের দল হট ফেভারিট নিঃসন্দেহে, তারপরও হাইটিকে এতটা দুর্বল ভাবাও হয়তো উচিত হবে না। কিন্তু আসলে মরক্কো কিন্তু আমার মনে হয় যে তারা আসলে গ্রুপ রাউন্ডে কিন্তু আসলে তাদের গোল সংখ্যা মাত্র 2। আসলে এটা কিন্তু অ্যালার্মিং। হ্যাঁ, আমার মনে হয় না যে আসলে ডিজার্ভিং মরক্কোর গোল দেওয়া উচিত ছিল আরও। কিন্তু হাইতি আসলে অ্যাজ এ টিম, যেটা আমি ব্রাজিলের সাথে দেখেছি, অতটা স্ট্রং না। ব্রাজিল পারত আরো 2টা গোল দিতে, কিন্তু মরক্কো আসলে ওই সুযোগটা নেবে। এবং মরক্কোর যে স্ট্যান্ডার্ড আসলে স্পেশালি মিডল সাইডে এবং অ্যাটাকিং সাইডে, তো
মরক্কো আমার মনে হয় যে মানে টোটালি ফেভারিট এবং ডমিনেট করবে ম্যাচটাকে, এবং তার সাথে গোল মার্জিনটা এই সুযোগ তাদেরকে মরক্কো আগায় জিতলে নিতে। তাহলে গ্রুপের পজিশন কি হচ্ছে? গ্রুপের পজিশন এখন 1-এ রয়েছে ব্রাজিল, 2-এ মরক্কো, 3-এ হচ্ছে স্কটল্যান্ড, 4-এ হাইতি। ব্রাজিল কেন এক আছে, এটা হলো একমাত্র গোল ডিফারেন্স। তাদের কিন্তু আপনার 3-0 জয়লাভ মানে করেছে, 3 গোল, that's why। 3 গোল প্লাস। এখন মরক্কো হলো 1 গোল প্লাস। তো মরক্কো যদি বেশি মার্জিনে জিতে তাহলে কিন্তু আপনার মরক্কো 1 নম্বর পজিশনে চলে যাবে। ওহো, ঠিক আছে, সেইখানে কিন্তু একটা সমীকরণ আছে যেটা কিনা আপনার রাউন্ড অফ 32-তে দেখা যাবে কিছু কিছু টিম, বড় বড় টিম, 2 টিম একসাথে ফেস হচ্ছে, চ্যাম্পিয়ন রানার আপ। তো ওইটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আপনি যদি এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে যান, দ্যাট মিনস আপনি নেক্সট গ্রুপের রানার আপের সাথে আপনার ফেস করতে হবে। তাহলে কি জাপান কিংবা নেদারল্যান্ডসের সাথে খেলা করবে ব্রাজিল? ও মাই গড। যাই হোক, আমরা অন্য ম্যাচের প্রসঙ্গে চলে যাই। আরো ম্যাচ রয়েছে, সাউথ আফ্রিকা ভার্সেস সাউথ কোরিয়া। এশিয়ার টিম সাউথ কোরিয়া, আমরা চাইবো যে সাউথ কোরিয়া খুব ভালো করুক, বাট সাউথ আফ্রিকা একটু টাফ প্রতিপক্ষ। আসলে সাউথ আফ্রিকা, আসলে আমি প্রথম শুরু থেকে বলেছি, সাউথ আফ্রিকা অ্যাজ এ টিম তারা অনেক ফিজিক্যালি ফুটবল খেলে, কিন্তু কোরিয়া আসলে উইথ বলে ডমিনেট করে। আপনি 2টা ম্যাচ দেখেছি, তারা কিন্তু আসলে খেলার থেকে কখনো বের হয়ে যায় নাই এবং খেলার মধ্যেই ছিল, এবং তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত চান্স ক্রিয়েট করেছে। ভেরি আনলাকি আমি বলবো যে লাস্ট ম্যাচে তারা ম্যাচটাকে ড্র বা ছিনিয়ে আনতে পারে নাই, অ্যাবাউট শুধু গোলকিপারের জন্য। গোলকিপার আসলে খুব ভালো করেছেন, না হলে আসলে কোরিয়া ম্যাচটা জিতেই যেত। তো আমি বলবো যে কোরিয়ার এই ম্যাচে অনেক সুযোগ আছে এবং কোরিয়া কিন্তু জিততেই হবে। এনিহাও পয়েন্ট না পেলে কিন্তু একটু রিস্কি পজিশনে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোরিয়াকে আমি আগে রাখবো অ্যাজ এ এশিয়ান কান্ট্রি, কিন্তু আপনি ম্যান টু ম্যান যদি ব্যারি করেন, কোরিয়া তাদের থেকে আগে আছে। আর সাউথ আফ্রিকা আমি দেখেছি 2টা ম্যাচে তারা আসলে ফিজিক্যালি ফুটবল খেলে, তাদের কিছু উইং প্লেয়ার আছে, ফাস্ট উইং প্লেয়ার আছে। আসলে এই জায়গায় আমার মনে হয় যে কোরিয়াকে আগে রাখবে। অন্যদিকে রয়েছে মেক্সিকো এবং চেক রিপাবলিক। চেক আসলে ফর্মে নেই, ভালো খেলছেন না। মেক্সিকো ফেভারিট টিম। আসলে মেক্সিকো 2টা ম্যাচটাও ভালো খেলেছে, যেভাবে খেলেছেন আসলে মেক্সিকো ডিজার্ভিং আসলে এই পজিশনে থাকা, এবং তারা আমার মনে হয় যে গ্রুপ চ্যাম্পিয়ন এবং 9 পয়েন্ট নিয়ে টপার হবে। ও মাই গড। একটা ব্যাপার কিন্তু আনন্দের, যখন কাতারে বিশ্বকাপ হলো সেই সময় আমরা লক্ষ্য করেছি যে কাতার কতটুকু ভালো করছে, বাট এবার 3টি আয়োজক দেশ, 3টি দেশই কিন্তু ভালো খেলছে, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। এটা কিন্তু একটা অন্যরকম একটা এনার্জি দিচ্ছে না। আসলে এটা কিন্তু অনেক বছর পরে যে একসাথে আপনার 3টা টিম আপনার হোস্ট হয়েছে, এখন আপনার 3টা দেশ হোস্ট হয়েছে। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার তাদের যে পারফরমেন্স, আপনি স্পেশালি আমেরিকার পারফরমেন্স যদি দেখেন, আসলে তারা কিন্তু সবার আগে রাউন্ড অফ 32-তে পৌঁছে গেছে। তারপরে মেক্সিকো, এখন কানাডাও আমার মনে হয় যে তারও অলরেডি পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 3 দেশের সাপোর্টাররা দে আর ভেরি হ্যাপি। অ্যাজ এ দেশ হিসেবে যদি আমার টিম ওয়ার্ল্ড কাপের স্টেজে ধরেন, কানাডার কোনো উইনই ছিল না এবং তারা ডমিনেট করে উইন হয়েছে, ফার্স্ট ম্যাচটা হেরে গেল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার তাদের স্পেশালি দর্শকদের মানে যে চাওয়াটা, এটা কিন্তু 3টা দেশই করতে পেরেছে। ইভেন দা এখন আপনার আমেরিকান পিপলরা, যেটা আপনার তারা ফুটবলকে বলতো সকার, এখন কিন্তু আসলে তারাই স্লোগান দিচ্ছে ফুটবল নিয়ে। তো এটা কিন্তু অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ প্লেয়ার ফিল ভেরি হ্যাপি, এবং এটা সবাই ফিল করে খুব ভালোভাবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ভালো থাকুন, আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন টিভিএস ম্যাচ অ্যানাটমি। দেখা হচ্ছে আগামীকাল একই সময়। সবাই অনেক ভালো থাকুন আর টিভিএস এর সঙ্গে থাকুন।